নমস্কার। সাম্প্রতিককালের এটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ কালকে আইএসএল এর টেন্ডার প্রকাশিত হয়েছে। অনেক বড় টেন্ডার, প্রচুর আইনি ফাঁক জটিলতা রয়েছে, যা আইনজীবী বা কোম্পানি আইন যারা জানে তাদের পক্ষে ছাড়া এই টোটাল টেন্ডারটার কি শর্ত ব্যাখ্যা করা খুব মুশকিল। আমি তাই ভাবলাম আমার যারা দর্শক, আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ফলোয়ার এবং ভারতীয় ফুটবলের যারা একান্ত অনুরাগী, যারা জানতে মুখিয়ে আছে যে টেন্ডারে কি রইলো বা কারা আসতে পারে বা কারা নেওয়ার মতো যোগ্যতা রয়েছে, তাদের জন্য আমি একদম বাংলায় সরলীকৃত করে পয়েন্ট ধরে ধরে কি কি টেন্ডারের শর্ত এবং এটাতে কাদের সুবিধে হতে পারে পূর্ণাঙ্গভাবে আজকে আমি বলে দিচ্ছি। যে ভিডিওটা শুনলে আপনাদের আর এই আইএসএল এর টেন্ডার সম্পর্কিত কোনো কিছু নিয়ে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকবে বলে মনে হয় না। প্রথমত বলি যে আমার ভিডিও আগের একটা ভিডিওতে নিশ্চয়ই আপনারা মনে আছে যে আমি বলেছিলাম যে 10 থেকে 15 বছরের জন্য একটা টেন্ডার প্রকাশ হতে চলেছে, এবং লক্ষ্য যে এফএসডিএল বলাই বাহুল্য, লক্ষ্য ফেডারেশনের। কারণ ওরা, মনে রাখুন, এফএসডিএল প্রথমবার যখন নিয়েছিল 15 বছরের জন্যই চুক্তি করেছিল, তো তাদেরকে লক্ষ্য রেখে আবার একটি টেন্ডার প্রকাশ করা হলো গতকাল 15 বছর। এবং কখন করা হলো? বলা হয়েছিল 15 তারিখ, এফএসডিএল এবং ফেডারেশন জানিয়েছিল যে 15 তারিখ পুরোটা করা হবে, মানে টেন্ডার প্রক্রিয়া করে বিডও শেষ হয়ে যাবে 15ই অক্টোবর। সেভাবেই সুপ্রিম কোর্টে এরা একটা পিটিশন দাখিল করেছিল, কিন্তু দেখা গেল যে 15ই অক্টোবর বেরিয়ে যাওয়ার পরও তাদের কোনো টেন্ডারই প্রকাশিত হলো না। তো টেন্ডার সম্পর্কিত সিদ্ধান্ত কি করে হবে যে কে আইএসএল চালাবে? সো এটা নিয়ে কালকে সকালে আইএসএল এর 10টি ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বাদে, একটা বেশ কড়া চিঠি দেয় ফেডারেশনকে, ফেডারেশন সভাপতি এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের, যে আমরা আপনাদের উপর ট্রাস্ট করে সুপার কাপ খেলতে রাজি হয়েছিলাম, কিন্তু যে আপনারা জানিয়েছিলেন 15 অক্টোবরের মধ্যে আমরা জেনে যাব আইএসএল কার হাতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত টেন্ডারটাই প্রকাশ করলেন না। সো আমরা তাহলে খেলবো কি করে? একটা কড়া চিঠি দেয়, এবং রিয়াল কাশ্মীর তো জানিয়ে দেয় তারা খেলবে না সুপার কাপ। এবার টেন্ডারের একটা রূপরেখা তৈরি করেছিল, তার আগের দিন অর্থাৎ সম্ভবত মঙ্গলবার দিন এরা এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে পাশ করানোর জন্য বসেছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, কিন্তু আটকে যায় কেন? ওখানে যারা সিনিয়র অফিসিয়াল, আমি নাম বলছি না, বুঝতেই পারছেন কারা, তারা আটকে দেয় কেন? যে টেন্ডার যারা অ্যাপ্লাই করতে পারবে, নোটিশে লেখা আছে যে মিনিমাম ক্রাইটেরিয়া হবে 100 কোটি টাকা টার্ন ওভার। তাতেই সকলে বেঁকে বসে এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা, যে না, 100 কোটি টাকা তো যে কোনো লোকের এখনকার দিনে টার্ন ওভার, যে কোনো ব্যবসায়ী, তাহলে এলি তেলি যে কেউ ঢুকে পড়বে আইএসএল এর বিট করতে, এটা হতে পারে না। একটা মিনিমাম ক্রাইটেরিয়া রাখতে হবে 500 কোটি টাকা টার্ন ওভার। তো যার ফলে আর সেদিনকে পাস হয়নি, এবং 15ই অক্টোবরের মধ্যে টেন্ডারটাই জানা যায়নি। তো গতকাল বাধ্য হয়ে 16 তারিখ সমস্ত ক্লাব এইটা উল্লেখ করে যে আপনারা বলেছিলেন 15 অক্টোবরের মধ্যে ফাইনাল হয়ে যাবে, অথচ টেন্ডারই জানা গেল না। বাধ্য হয়ে ফেডারেশন নতুন টেন্ডার প্রকাশ করে সন্ধ্যেবেলা না রাত্রিবেলা। তাতে দেখা যাচ্ছে ক্রাইটেরিয়ায় যে এইবার পয়েন্টগুলো বলছে, এলিজিবিলিটি, যে 100 কোটি টাকার যে টার্ন ওভার হতে হবে ওটা কেটে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে করা হয়েছে মিনিমাম 250 কোটি টাকা টার্ন ওভার থাকতে হবে একটা কোম্পানির, তাহলে সেই অকশনে টেন্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ 100 কোটি না, এখন 250 কোটি টাকা টার্ন ওভার। আরো একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করা হয়েছে নতুন টেন্ডারে, কি সেটা? যে কারো ধরুন একটা কোম্পানির 250 কোটি টাকা টার্ন ওভার নেই, অথচ সে আইএসএল এ যোগ দিতে চায়, তাহলে একসঙ্গে 3-4টে কোম্পানি মিলেও যদি কনসোর্টিয়াম গঠন করে, তাদের সম্মিলিত যদি নেটওয়ার্ক 250 কোটি টাকা হয় বার্ষিক, তাহলে তারাও আবেদন করতে পারবে। তবে সেই কোম্পানি কনসোর্টিয়ামে যারা যারা যুক্ত হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে ডেফিনেটলি। সেই ব্যাকগ্রাউন্ড কি সেটা আমি পরে বলছি। তাহলে একটা প্রথম ক্রাইটেরিয়া কি এখন হলো? 250 কোটি টাকা তাদেরকে দিতে হবে, অর্থাৎ 250 কোটি টাকা টার্ন ওভার দেখাতে হবে। এইটা থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এইবার যেটা বলা হলো, যে আগে এফএসডিএল প্রতি বছর 50 কোটি টাকা দিত, তার জন্য সমস্ত টুর্নামেন্টের মার্কেটিং রাইটস, সমস্ত কন্ট্রোল ওদের হাতে ছিল, ইনক্লুডিং ন্যাশনাল টিম। কিন্তু এটা তো শুধু আইএসএল এর জন্য টেন্ডার, তাতে রাখা হয়েছে যে যারা আইএসএল এর এই টেন্ডারে অংশগ্রহণ করতে চান, এটা মাথায় রেখে যে বার্ষিক
37.5 কোটি টাকা ফেডারেশনকে দিতে হবে। আগে দিত এফএসডিএল 50 কোটি, এবার সেটা কমিয়ে এআইএফএফ থেকে করে দেওয়া হলো বার্ষিক 37.5 কোটি টাকা দিতে হবে ফেডারেশনকে। এর বাইরে আইএসএল যা খরচ, মানে চালাতে গিয়ে যা খরচ, সেটা সম্পূর্ণ তারাই করবে খরচটা, ঠিক আছে, মানে তারা মানে যে কোম্পানি নিচ্ছে। এছাড়া অথবা যদি আপনি 37.5 কোটি টাকা দেন তো এটা ঠিক আছে, এটা যদি না দেন তাহলে গ্রস রেভিনিউ টুর্নামেন্টের যে মোট আয় হবে তার গ্রস রেভিনিউর 5% এআইএফএফ কে দিতে হবে। তো যেটা বেশি হবে সেটা দিতে হবে। এবং এরা কন্ডিশনে বলেছে যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো দিয়েছে বিড প্রক্রিয়া, তাতে বলেছে যে ডাবল লিগ হবে। ডাবল লিগের টোটাল হচ্ছে 189টা ম্যাচ। সো 189টা ম্যাচ হবে, কিন্তু যদি এবছর ডিসেম্বর বা জানুয়ারি দিয়ে শুরু হয়, যারা নেবে তারা 189টা ম্যাচ এত শর্ট টার্মের মধ্যে কমপ্লিট নাও করতে পারে। তাহলে যখন বলা হচ্ছে 189টা ম্যাচ 37.5 কোটি টাকা বার্ষিক দিতে হবে, এবছর তো তাহলে অত ম্যাচ হবে না। যদি না হয় তাহলেও কি তারা অত টাকা দেবে? সেক্ষেত্রে একটা ফেডারেশন ছাড় দিয়েছে, বলেছে না, 189টা ম্যাচ যদি এবছর কমপ্লিট করা না যায় তাহলে সেক্ষেত্রে আর্থিকভাবে এবছরটা একটু ছাড় দেওয়া হবে, কিন্তু সেই ছাড়টাও কম করে 30 কোটি দিতেই হবে। হয়তো 37.5 কোটি দিতে হলো না, কিন্তু কম করে 30 কোটি দিতে হবে। অর্থাৎ 30 কোটির কমে দিয়ে যদি কেউ ভাবেন যে আমি এই বছরটা চালিয়ে দেবো, সেভাবে করলে হবে না। তার 15 বছরের চুক্তি। তো এই বছরে আপনি কম ম্যাচ করলে, যদি 189টা ম্যাচ করে ফেলেন তাহলে অফকোর্স 37.5 কোটি দিতে হবে, কিন্তু সময়ের অভাবে যদি আপনি 189টা ম্যাচ করতে না পারেন তাহলে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে মিনিমাম 30 কোটি টাকা। এরপর বাকি যে শর্তগুলো আছে আমি পুরোটা আপনাকে এক এক করে একটু দেখে বলছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি বলা হয়েছে আমি একদম ওটা পুরো বাংলায় করে আপনাদের বলছি, তাহলে সুবিধা হবে। প্রথমত বলা হচ্ছে যে ভারতের যদি কোনো কোম্পানি হয় ভারতের অধিবাসী হতে হবে, তবে বিদেশি কোম্পানিও কিন্তু এই বিডে অংশগ্রহণ করতে যদি চায় তাহলে নিজস্ব দেশের যে মানে ওদের দেশের যে আইন যা 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 আছে সেইগুলো মেনটেন করেই আসতে হবে। এবার যেটা বলছিলাম যে কোনো বিদেশি সংস্থা যদি একটা কনসর্টিয়াম অংশ হিসেবে অংশগ্রহণ করে, অর্থাৎ 3টে ভারতীয় কোম্পানি হলো আর একটা ফরেন কোম্পানি হলো, এই 4জনে মিলে যদি একটা কনসর্টিয়াম করে যে একটা যদি বিট করতে চায় কনসর্টিয়ামের যদি বিদেশি সংস্থায় যদি লিড মেম্বার হয়, যে 4টে কোম্পানি তার মধ্যে লিড মেম্বার বিদেশি সংস্থাটি হলো, তাহলে ভারতের ও রেজিস্ট্রেশন হতে হবে, অথবা সাইনিং এর আগে ভারতে একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করার এই প্রতিশ্রুতিটা ওই বিদেশি কোম্পানিকে দিতে হবে। আর যেসব বিদেশি সংস্থা যদি এককভাবে মানে বিট করে, কোনো বিদেশি সংস্থা বলে আমি কনসর্টিয়াম করবো না, ফরেন কোম্পানি আমি এককভাবে বিট করতে চাই, তাহলে একটা এফিডেভিট অর্থাৎ হলফনামা জমা দিতে হবে, যাতে উল্লেখ করতে হবে যে চুক্তি স্বাক্ষরের আগে ভারতে একটি সাবসিডিয়ারি খুলে তার কাজ শুরু করতে হবে। অর্থাৎ এটা স্পষ্ট হলো যে এর ক্ষেত্রে যে যারা সিলেক্টেড বিডার, যারা নির্বাচিত বিডার হবে, এদের দায়িত্ব এআইএফএফ কর্তৃক লেটার অফ অ্যাকসেপ্টেন্স স্বাক্ষরের তারিখ থেকে এটা ইমপ্লিমেন্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কি থাকতে হবে, কারা আইএসএল এর এই টেন্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবে? যে বিডার তার ন্যূনতম নেটওয়ার্থ হতে হবে ওই যেটা বললাম 250 কোটি টাকা, 250 কোটি টাকা টার্নওভার দেখা দিতে হবে। অর্থাৎ 24-25 মরশুমে তার ফাইন্যান্সিয়াল ইয়ারে তার টার্নওভার অর্থাৎ নেটওয়ার্থ ছিল 250 কোটি টাকা, এটা কিন্তু দেখাতে হবে। আর যদি এটা কনসোর্টিয়াম হয়, কনসোর্টিয়ামের বিডার হয়, তাহলে এই কনসোর্টিয়ামের সমস্ত সদস্যের মিলিত নেটওয়ার্ক 250 কোটি টাকা দেখাতে হবে। টোটাল কনসোর্টিয়ামটাই দেখাতে হবে যে টোটাল 250 কোটি টাকা নেটওয়ার্ক আছে। আচ্ছা, এটা তো গেল এইটা। এরপরে যেটা হবে, কোনো বিডার মানে ফিট আর প্রপার কিনা এই আইএসএল এর অকশনের জন্য, তার জন্য কতগুলো পয়েন্টস বলা হয়েছে, কি কি হলে কারা অ্যাপ্লাই করতে হবে। এক, বিডারের আর্থিক সততা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি আছে কিনা, মানে জালি কোম্পানি কিনা, চিট ফান্ড কিনা, এগুলো একটা দেখা হবে। মানে যে কেউ চিট ফান্ড চাইলেই অ্যাপ্লাই করতে পারবে না। এবং আরএফপিতে উল্লিখিত সমস্ত দায়িত্ব অধিকার পালনের সক্ষমতা রাখতে হবে, এটার কোনো দরকার নেই। আচ্ছা, কোনো কোর্টে কোনো সময়ের জন্য, অর্থাৎ তার নৈতিকতা স্খলন হয়েছে কিনা, অর্থাৎ নীতিবিরুদ্ধ কাজ করেছে কিনা, প্রতারণা করেছে কিনা আর্থিক বা অন্যান্যভাবে, বা আর্থিক অসদাচরণের অপরাধে দণ্ডিত অপরাধী কিনা, কোর্টে তার এরকম কোনো মামলা আছে কিনা সেটা কিন্তু দেখা হবে। আর আরেকটা দেখাবে যে বিট করবে তার সঙ্গে এআইএফএফ এর মধ্যে কোনো পুরনো মামলা চলছে কিনা, বা কোনো
আর্থিক দাবি দেওয়া তার প্রতি রয়েছে কিনা এগুলো কিন্তু দেখা হবে। অনেকে যারা ভাবছিলেন সাচি স্পোর্টস হতে পারে, এইটাতে কিন্তু একটু সমস্যা পড়বে সাচি স্পোর্টস, বিকজ সাচির কাছে এখনো 1,25,00,000 কিন্তু এফএফ পায়। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কি কি করলে সে পাবে না, মানে কোন কোন ক্রাইটেরিয়া না থাকলে সে বিডি করতে পারবে না। অর্থাৎ যে বিডার তার বিরুদ্ধে যদি কোনো লিকুইডেশনের কোনো সংক্রান্ত কোনো মামলা থাকে, বা দেওলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু হয়ে যায়, বা কোনো খেলাধুলার কোনো স্পোর্টস অর্গানাইজেশনের দ্বারা নিষিদ্ধ বা ব্যান থাকা কোনো কোম্পানি যারা ওই কোনো স্পোর্টস অর্গানাইজেশনকে ঠিক করে টাকা মেটায়নি, ব্যান রয়েছে, বা কোনো গত তিনটে আর্থিক বছরের কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে ঋণ বা দায় পরিশোধ করতে পারেনি, ঋণ রয়েছে যে গত 3 বছর ধরে তারা সেই আর্থিক যে ঋণ নিয়েছে সেটা মেটাতে পারেনি এবং মেটাতে ব্যর্থ হয়েছে, আর কোনো গভর্নমেন্ট যারা সংস্থা তাদের দ্বারা ব্ল্যাক লিস্টেড, এই কোম্পানিগুলো কিন্তু এই বিডে অংশগ্রহণ করতে পারবে না। তাদের এখন যতই টাকা হোক, এই মুহূর্তে যাদের 250 কোটির জায়গায় তাদের 500 কোটি টাকা টার্ন ওভার হলেও তাদের ব্যাকগ্রাউন্ডে এরকম, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, এই বিডটা যে হবে, এই বিডটা কি করে জমা দিতে হবে, যারা যারা বিড করতে আগ্রহী তারাও জেনে রাখতে পারেন। সমস্ত বিডই কিন্তু এএফএফ এর নির্ধারিত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম যে পোর্টাল, সেখানেই জমা দিতে হবে। কোনো হার্ড কপি এসে হাতে হাতে জমা দিয়ে গেলাম সেটা হবে না। দেরিতে জমা দিলে এটা ডিসকোয়ালিফাইড বলে গণ্য হবে। আর কেউ ধরুন কুরিয়ারে পাঠালো ডাকযোগে কোনো কিন্তু এই বিড কিন্তু এএফএফ গ্রহণ করবে না। ঠিক আছে, বিড এভলিউশন কমিটি এই বিডগুলো খুলবে, যে একটা কমিটি গঠন হয়েছে ওই অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রায়ের অধীনে একটা হয়েছে। বিড খোলার সময় উপস্থিত থাকতে চাইলে বিডার বা তাদের অনুমোদিত প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ যাতে কোনো 2 নম্বরী হওয়ার কোনো চান্স না থাকে, ওপেন বিড খোলা হয় সকলের সামনে। আচ্ছা, আর যোগ্যতা যাচাই করা হবে, টেকনিক্যাল মূল্যায়ন করা হবে, ফাইন্যান্সিয়াল মূল্যায়ন তো করাই হবে এটা বাছার জন্য। আর এএফএফ যদি চায় এই পুরো প্রক্রিয়াটা বাতিল করে, কিন্তু যদি মনে হয় যে সন্তুষ্ট হয়নি এএফএফ এই প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু আবার নতুন করে টেন্ডার প্রকাশ করতে পারে। এবং তার জন্য যদি কেউ বিড করে, একটা টাকা দিয়ে বিড করে, সেই টাকা আর্থিক ক্ষতিপূরণ কিন্তু মেটানোর দায় কিন্তু এএফএফ নেবে না। আচ্ছা, আরেকটা যেটা বলছে যে কোনো বিডার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকলে সমস্যা হবে। অর্থাৎ যদি কোনো বিডার বা কনসোর্টিয়াম মেম্বার তার সহযোগী সংস্থা এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না যারা এআইএফএফ এর সঙ্গে স্বার্থের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে। অর্থাৎ ধরুন এআইএফএফ এ যারা উচ্চ পদে রয়েছে তাদের কোনো ভাই বোন রিলেটিভ এই বিডে অংশ নিতে পারবে না, যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জড়িত থাকে। বা ধরুন এআইএফএফ এর কোনো কাজ বা ভেন্ডার রয়েছে, তারা পারবে না কিন্তু জড়িত হতে। একটা পয়েন্ট বলছে পারফরমেন্স এই গ্যারান্টি জমা দিতে হবে। একটা প্রত্যেকটা বিডারকে, যে বিডার যে পাবে সিলেক্ট হবে, তাকে একটা ফাইনাল সাইনিং এর আগে একটা পারফরমেন্স গ্যারান্টি কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ ব্যাংক গ্যারান্টি জমা দিতে পারে, সিকিউরিটি ডিপোজিট আকারেও হতে পারে। এটা কিন্তু একটা জমা দিতে হবে, 15 বছরের চুক্তি শেষ হলে সেই টাকাটা সে ফিরে পাবে, অর্থাৎ কশন মানি টাইপ কিন্তু একটা জমা দিতে হবে, গ্যারান্টি টাকা জমা দিতে হবে। একটা পয়েন্টস রাখছে 6.9 যে ফোর্স মেজর, যদি কোনো অনিবার্য পরিস্থিতি যেমন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, এইসব মহামারী এসব হয়, তাহলে কিন্তু চুক্তির শর্ত পালন অসম্ভব হবে এবং তাহলে ফোর্স মেজর হিসেবে গণ্য করে তার চুক্তি বাতিল হয়ে যাবে। আচ্ছা, এইবার যেটা মেয়ে নিয়ে কারা পেতে পারে, টেকনিক্যাল এভলিউশন বলছে যে বিডার মানে যারা অ্যাপ্লাই করবে তাদের একটা কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্সটা কি, বিগত বছরে জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়া বা অনুরূপ প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে, পার্টনারশিপ লিগ বা টুর্নামেন্টের ব্যবস্থা করেছে, মানে এরকম চালিয়েছে টুর্নামেন্ট, তার রেকর্ড থাকতে হবে। এটা তো এফএসডিএল এর ছাড়া ভারতীয় ইন্ডিয়ান স্পোর্টসে খুব কম কোম্পানিরই রয়েছে এরকম যোগ্যতার সঙ্গে এরকম স্পোর্টস টুর্নামেন্ট চালানো। প্রযুক্তিগত ক্ষমতা, টেকনিক্যাল ক্যাপাবিলিটি কি থাকতে হবে, অর্থাৎ তার কাঠামো থাকতে হবে, তার টেকনিক্যাল স্টাফ থাকতে হবে, ডিজিটাল সাপোর্ট সিস্টেম, তথ্য মনিটরিং কাঠামো সব এফএসডিএলেরই আছে, সব আছে এদের। আর কোয়ালিটি অফ প্রপোজাল থাকতে হবে, কি অর্থাৎ বাস্তবায়ন পরিকল্পনার সময়সীমা, ঝুঁকি, উদ্ভাবনী ভাবনা, এগুলো দেখাতে হবে যে তারা কি দেখাতে পারে ইয়েতে, এগুলো দেখা। প্রতিষ্ঠানের প্রোফাইল দেখাতে হবে, অর্গানাইজেশন স্ট্রেংথ, অর্থাৎ তাদের আর্থিক স্থিতি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আর্থিক ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেই কোম্পানির, সেটা কোনো ভুইফার কোম্পানিকে কিন্তু
অ্যাপ্লাই করতে পারবে না, বাতিল হবে। অর্থাৎ তার স্টেবিলিটি, রিলায়েন্সের স্টেবিলিটি নিয়ে বলার কিছুই নেই। আচ্ছা, এইবার যেটা সবচেয়ে বড় কথা বলতে হবে, আপনাদের জানাচ্ছি একটু, আমি পড়ে পড়ে যেহেতু বলতে হচ্ছে ইয়েগুলো, সম্পর্ক ইয়েগুলো। আচ্ছা, একটু 1 মিনিট একটু ওয়েট করুন, আমি একটু বলে বলে একটু ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, এটা কি করে করা যাবে? ডিমান্ড ড্রাফট, ব্যাংকারসি বা ফিক্সড ডিপোজিট রসিদ, এটা আমার মনে হয় আপনাদের না শুনলেও চলবে। দরপত্র, আচ্ছা, দরপত্রটা যে জমা দেবে এটা হচ্ছে বিডের ভ্যালিডিটি বলা হয়, তা 45 দিন পর্যন্ত কিন্তু বৈধ থাকবে। আচ্ছা, দরপত্রের সময়সূচি 16 তারিখ প্রকাশ হয়েছে, গতকাল প্রকাশ হয়েছে। জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 21 তারিখ। ঠিক আছে, এই বিডটা জমা দিতে হবে 21 তারিখ। 16 তারিখ জমা দেওয়া হয়েছে, ওপেন হয়েছে, জমা দেওয়ার শেষ তারিখ 21 তারিখ, অর্থাৎ 5 দিন সময় দেওয়া হচ্ছে এই প্রিজে। আর এর মধ্যে একটা প্রিভিড ভিডিও কনফারেন্স হবে যারা যারা অ্যাপ্লাই করলো তাদের নিয়ে, সেটা হবে 24 তারিখ ভিডিও কনফারেন্স। তাদের একটা ইন্টারভিউ করতে পারে 24 তারিখ। প্রশ্নটা যে করেছিল এবং তারা যে উত্তর দিয়েছে তাতে এরা এআইএফএফ স্যাটিসফাইড না, তার একটা প্রশ্নে যা হয়েছে তার উত্তরগুলো যে যে দিয়েছে যা যা, তার সেটা প্রকাশ করে দেওয়া হবে 25 তারিখ। অর্থাৎ প্রক্রিয়াটা কিভাবে চলবে আমি বলছি 25 তারিখ। আর দরপত্র জমা দেওয়ার শেষ সময়, হ্যাঁ, শেষ সময় হচ্ছে, সরি আমি ভুল বললাম, দরপত্র অকশন খোলা হলো, বিড খোলা হলো, টেন্ডার খোলা হলো 16 তারিখ। এই সম্পর্কিত টেন্ডার সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে করতে হবে 21 তারিখের মধ্যে। প্রশ্ন, দরপত্র অর্থাৎ টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ না, কারো কোনো এই সম্পর্কিত প্রশ্ন থাকলে সে করতে পারে 21 তারিখের মধ্যে। তারপরের দিন তাদের প্রশ্ন ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসা করা হবে, তার উত্তরটাও 24-এ জিজ্ঞাসা করা হবে, 25-এ বেরিয়ে যাবে। আর এই টেন্ডার আপনি দেখলেন, সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 5 তারিখ বিকেল 5টা অবধি। 5ই নভেম্বর বিকেল 5টা অবধি আপনি টেন্ডারটা জমা দিতে পারেন। টেকনিক্যাল বিড খোলা হবে ওই 5 তারিখই খোলা হবে। টেকনিক্যাল প্রেজেন্টেশন, বাণিজ্যিক বিড যেটা খোলা হবে সেটা পরে ডেট জানিয়ে দেওয়া হবে, সেটা জানায়নি। 5 তারিখ হচ্ছে বিকেল 5টা অবধি, কিন্তু ভালোভাবে মাথায় রাখুন, এই টেন্ডার জমা দেওয়া যাবে। অর্থাৎ নভেম্বর চলে গেল, যেটা 15ই অক্টোবরের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু নভেম্বর চলে গেল। ডিসেম্বরে কি আইএসএল শুরু হবে জানি না, কারণ 5 তারিখ অবধি জমা দেওয়া হবে, তারপর তো প্রসেস আছে, তার ইন্টারভিউ হবে, এই হবে, তাতে আরো 1 সপ্তাহ বা 10 দিন ধরে রাখুন, মিডল অফ নভেম্বর পেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আর যা 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 কন্ডিশনগুলো আছে আপনাদের বলে দিই একটু। যেটা বললাম, যে আরেকবার বলে দিই যে টেকনিক্যাল যা 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 লাগবে, আপনাকে আগেও বলেছি, যারা বিড জমা দেবে তাদের গত আর্থিক বছরের 250 কোটি টাকা টার্নওভার দিতে হবে, এইটা হচ্ছে গিয়ে দিতে হবে। আচ্ছা, এইবার খুব গুরুত্বপূর্ণ, নেটওয়ার্ক। এবার ধরুন আপনারও 250 কোটি টাকা আছে, আমারও 250 কোটি টাকা আছে, আপনার 250 কোটি টাকা আছে, আমার 500 কোটি টাকা আছে, তাহলে কে পাবে, কিভাবে পাবে? কিছু পয়েন্ট এআইএফএ তার অকশনে অর্থাৎ টেন্ডার পেপারে বলে দিয়েছে। যার 250 কোটি টাকা থেকে 300 কোটি টাকা টার্নওভার, তার জন্য একটা বলছে 1 মার্ক, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট র্যাঙ্ক। যার 300 থেকে 301 কোটি টাকা থেকে 350 কোটি টাকা সে হচ্ছে সেকেন্ড মার্ক। যার 351 থেকে 400 কোটি টাকা সে ফোর্থ মার্ক। আর যার 451 থেকে 500 কোটি টাকা সে ফিফথ মার্ক। আর সর্বোচ্চ যারা থাকবে টপ লেভেলে, তার 501 কোটি টাকা থেকে যার বেশি টার্নওভার সে হচ্ছে 6 মার্ক, অর্থাৎ সর্বোচ্চ মার্ক। বলাই বাহুল্য, রিলায়েন্সরা যদি এফএসডিএল অ্যাপ্লাই করে এটা কোনো সমস্যা নেই, কিন্তু ওরা অ্যাপ্লাই করবে না কিনা সেটা নিয়ে সমস্যা আছে। ওরা করবে কিনা, মানে যা যা ক্রাইটেরিয়া আছে এফএসডিএল আরামসে করতে পারে, কিন্তু ওরা করবে কিনা সেটা আমি পরে আসছি, তা নিয়ে একটা কনফিউশন আছে। আচ্ছা, এক্সপেরিয়েন্স চেয়েছে, কি কি চেয়েছে, যে ক্রীড়া স্পোর্টসে লাইভ ইভেন্ট সম্পর্কিত সঞ্চালনা, প্রযোজনা, বিক্রয়, বিতরণ এবং বাণিজ্যিক অধিকার ব্যবস্থাপনা সংক্রান্ত একটা পাস্ট এক্সপেরিয়েন্স থাকতে হবে, সবই এফএসডিএল এর আছে। স্কোরিং মানদণ্ড এতে বলছে গত 5 বছরে, অর্থাৎ 19 থেকে 24, এই মাথায় রাখুন, গত 5 বছরের এক্সপিরিয়েন্স চাইছে, যেটা সাচি বা অন্য কারো নেই। এই 5 বছরে তাদের কোম্পানি দ্বারা পরিচালিত মোট সম্প্রচারের কত ঘন্টা হয়েছে তার একটা বের করা হবে। ঠিক আছে, কিরকম, ধরুন আমি বলছি, যদি কেউ 150 ঘন্টা পর্যন্ত এই লাইভ সম্প্রচার করে তাহলে 6 মার্কস, যদি 151 ঘন্টা থেকে 200 ঘন্টা 8 মার্কস, সর্বোচ্চ হচ্ছে 301 ঘন্টার বেশি যদি করে থাকে তাহলে হচ্ছে গিয়ে 14 মার্কস গত 5 বছরে। অফকোর্স এফএসডিএল এর আছে। আচ্ছা,
আরেকটা দেখা হবে যে যে কোম্পানিটা যেখানে স্পোর্টসের কোনো ইভেন্টে থাকুক না কেন, গত 5 বছরে যারা জাস্ট এই স্পোর্টস বা লাইভ ইভেন্টের জন্য যে স্পন্সরশিপ তারা তুলেছে, তার একটা পয়েন্টস কিন্তু আর্ন করা হবে। এগুলো সবই দেখা যাবে যে ওই বিডে কারা পাবে, এইগুলো সবকটাই মান দেখা যাবে, এক একটা করে মান। তাতে বলছে যে স্কোরিংটা কিভাবে হচ্ছে, যে 1 থেকে 100 কোটি টাকা তুলেছে সে 6 মার্ক, 101 থেকে যে 200 কোটি টাকা তুলেছে তার 7 মার্কস, যা 201 থেকে 300 কোটি টাকায় 5 বছরে তুলেছে তার 8 মার্কস, 301 থেকে 400 কোটি তুলেছে তাদের 9 মার্কস, এবং 401 কোটি টাকার বেশি গত 5 বছরের স্পন্সরশিপ বাবদ যদি কোনো কোম্পানি তোলে তার হচ্ছে 10 মার্কস। আচ্ছা, টেকনিক্যাল প্রেজেন্টেশন এরপর রয়েছে, নির্বাচিত এইসব সব তো রয়েছে, বাণিজ্যিক বিবেচনা রয়েছে, গ্রস রেভিনিউ যেটা বলছিলাম, গ্রস রেভিনিউ, গ্যারান্টি পেমেন্ট বলেছে যে প্রতি বছর এএফএফ কে ওই 37.50 কোটি 50 লক্ষ টাকা কিন্তু ট্যাক্স বাবদ দিতে হবে, এর বাইরে ট্যাক্স আছে। আর আর না হলে গ্রস রেভিনিউর 5% কিন্তু দিতে হবে, ঠিক আছে। এর মধ্যে যে এই গ্রস রেভিনিউর 5% দেবে, এর মধ্যে কিন্তু স্পন্সরশিপ, টিকিট বিক্রি, মার্চেন্ডাইজ বিক্রি, ক্লাব ব্র্যান্ড লাইসেন্স ইত্যাদি কিন্তু গ্রস রেভিনিউর অন্তর্ভুক্ত হবে না, সেই টাকাটা আলাদা। অর্থাৎ তার টোটাল টাকাটাই 5%-এর মধ্যে ঢুকবে না, 5% দেওয়ার পরে এই টাকাটা তার। অন্যান্য আরো ধরুন শর্তাবলী রয়েছে, প্রচুর শর্তাবলী রয়েছে। হ্যাঁ, আমি এবার একটা ভাইটাল বলছি, যেটা এই যে আইএসএলটা হবে, তার যে সম্প্রচার, তার যে স্ট্রিমিং, তার যে রাইটস, অর্থাৎ লাইভ টিভি, ডিলেড টেলিকাস্ট, ডিজিটাল স্ট্রিমিং, হাইলাইটস, ক্লিপস, আর্কাইভ, সম্প্রচার থেকে স্টিল ফটোগ্রাফ, সব কিন্তু কোম্পানি না, এআইএফএফ এর অধীনে থাকবে। আচ্ছা, এআইএফএফ এর উপরে সঙ্গে অনুযায়ী সত্ত্বাধিকার অর্থাৎ রাইটস ব্যবহার করতে পারবে শুধুমাত্র ভারতীয় ফুটবলের প্রচার অবাণিজ্যিক উদ্দেশ্যে, অর্থাৎ এআইএফএফ এটা কোনো কমার্শিয়ালি উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করতে পারবে না, যদিও তার আর্কাইভেই থাকবে। এটা বাণিজ্যিক বা জনসাধারণের বন্টনের জন্য নয়, কিন্তু আর্কাইভটা থাকবে এআইএফএফ এর কাছে। আচ্ছা, আর এবার যেটা বলা হচ্ছে যে 14টা দল অংশগ্রহণ করবে, অর্থাৎ কিন্তু ইন্টার কাশিকে নিয়ে নেওয়া হলো, 14টা দল বলে দেওয়া হয়েছে, ইন্টার কাশিকে তার মানে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আইএসএল 14টা দল নিয়েই প্রকাশ হয়েছে। ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে, অর্থাৎ 14x13 × 7, 189টা ম্যাচ হচ্ছে। আর এআইএফএফ চেষ্টা করবে এএফসির যে 2019-এ যে রোড ম্যাপ হয়েছিল, অর্থাৎ চ্যাম্পিয়নশিপ এবং রেলিগেশন থাকবে, সেই রোড ম্যাপ অনুযায়ী এগোতে এআইএফএফ চেষ্টা করবে বলেছে, কনফার্ম বলেনি কিন্তু। এবং এএফসি ও এআইএফএফ এর লাইসেন্সিং মানদণ্ড অনুসারে অংশগ্রহণ করে যে দলগুলো তাদের যোগ্যতা রাখতে হবে, অর্থাৎ এএফসি লাইসেন্স সবাইকে কমপ্লিট করতে হবে ক্লাবগুলিকে। এআইএফএফ চেষ্টাই করবে যে সর্বোচ্চ, মানে এই মরশুমে চেষ্টা করবে যে সর্বোচ্চ 189টা ম্যাচ আয়োজন করতে। যদি বাস্তবে দেখা গেল 189টা ম্যাচ হলো না, সেক্ষেত্রে যে কোম্পানিটা নিচ্ছে তারা এআইএফএফ কে একটা লিখিতভাবে আবেদন করতে পারবে যে প্রথম বছর, অর্থাৎ প্রথম বছর আমার তো এত ম্যাচ দেখাতে পারিনি, আপনি প্লিজ 37.5 কোটি টাকা না নিয়ে প্রথম বছরটা একটু কম টাকা নিন। সেক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম 30 কোটি টাকা গ্যারান্টি কিন্তু দিতেই হবে। আর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, এবছর প্রতি বছর তো একটা ফ্র্যাঞ্চাইজি ফিস সমস্ত আইএসএল ক্লাবকে দিতে হয়, এই বছর কোনো ক্লাবকে ফ্র্যাঞ্চাইজি ফিস দিতে হবে না, যেহেতু শর্ট টার্মে হবে হয়তো। এবং যে নতুন দলটা উঠছে ইন্টারকাশি, তাকেও কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি ফিস এই বছর দিতে হবে না, অর্থাৎ এবছর ফ্র্যাঞ্চাইজি ফিস সকলের জন্য মকুব। আচ্ছা, আরেকটা যেটা বলছে যে প্রতিটা টিম তাদের আয়ের 10% কিন্তু ওই কোম্পানিকে প্রদান করবে, যে কোম্পানি এই টাকাটা খরচ করবে তাদেরকে 10% দিতে হবে, প্রতিটা ক্লাব তার আয় থেকে দিতেই হবে কিন্তু। ইভেন যে নতুন ক্লাব আসবে ইন্টারকাশি, তারও কিন্তু আয়ের 10% যে কোম্পানিটা বিড জিতবে তাদেরকে দিতে হবে। এবং এটা দিতে হবে কত বছর? চুক্তি 15 বছর হচ্ছে সেই কোম্পানির সঙ্গে এআইএফএফ এর, কিন্তু ক্লাবগুলোকে দিতে হবে 10 ইয়ার্স, টানা 10 ইয়ার্স, এটা কিন্তু দিতে হবে। আর 2025-26 উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে প্রত্যেককে কিন্তু এই রেলিগেশন অ্যান্ড প্রমোশনটা মানতে হবে, অর্থাৎ এই বছরের শেষে যা হবে, মানে 24-25-এ কে নেমে গেছে সেটা কিন্তু আর প্রযোজ্য হবে না। আইএসএল এর যে লাস্ট টিমটা, নতুন যেটা হবে 25-26 তার যে রেলিগেশন হবে, তাকে কিন্তু এটা মানতে হবে যে রেলিগেশন পদ্ধতিটা কিন্তু রাখতে হবে। এইবার এছাড়া যেটা তৈরি হয়েছে, যে একটা গভর্নিং কাউন্সিল তৈরি হয়েছে, এবং এটা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা গভর্নিং কাউন্সিল তৈরি হয়েছে, এবং খুব ভাইটাল যেটা পয়েন্ট আর কি, এবং একটা ম্যানেজমেন্ট কাউন্সিল তৈরি হয়েছে। আগে কি হতো, যে আইএসএলটা পরিচালনা করতো কে? এফএসডিএল, তাই তো? এখন কিন্তু আর সেটা হবে না, এখন একটা
গভর্নিং কাউন্সিল তৈরি হচ্ছে, না এএফএফ চালাবে না এফএসডিএল চালাবে, বা বা আমি এফএসডিএল বলবো কোনো, বা নতুন যে কোম্পানি পাবে তারা চালাবে, এটা কিন্তু হবে না। চালাবে একটা সম্মিলিত কোম্পানি বা সম্মিলিত বোর্ড বলা যায়, ওটাকে বলা হয় হচ্ছে গভর্নিং কাউন্সিল। এই গভর্নিং কাউন্সিলে কারা থাকবে? এআইএফএফ থেকে দুজন প্রতিনিধি থাকবে, তাতে এআইএফএফ প্রেসিডেন্ট থাকতে পারে এবং তার প্রতিনিধি থাকতে পারে, দুজন থাকবে এআইএফএফ থেকে। যে কোম্পানিটা আসবে তার থেকে মাত্র একজন থাকবে, এআইএফএফ থেকে বেশি দুজন, কোম্পানি থেকে একজন, তিনজন হলো। যারা ব্রডকাস্টার পার্টনার হবে তাদের দিয়ে একজন, চারজন হলো। আর আইএসএল যারা খেলবে যে ক্লাবগুলো, তাদের দুজন ক্লাব প্রতিনিধি হবে, অর্থাৎ যে চ্যাম্পিয়ন আর রানার্স, টোটাল এই ছজন নিয়ে একটা গভর্নিং কাউন্সিল হবে। এই যে ক্লাব থেকে যে দুজন প্রতিনিধি নেওয়া হচ্ছে, তারা কিন্তু 2 বছর অন্তরে, তাদের কিন্তু টার্মস 2 বছর, 2 বছর বেশি থাকতে পারবে না। 2 বছর অন্তর অন্তর তাদের কিন্তু চেঞ্জ হবে। বাকি যে কমিটি, সেটা কমিটির সদস্য সংখ্যা বা কমিটির রিপ্রেজেন্টেটিভ 15 বছরে তারা চেঞ্জ হবে না, কিন্তু এই 2 বছর অন্তর, ধরুন যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, তার নাম কোম্পানি পরের বছর চেঞ্জ করতেই পারে, কিন্তু ক্লাবের ক্ষেত্রে যারা আসছে প্রতিনিধি, তারা প্রথম 2 বছর থাকবে, 2 বছর পর আবার অন্য দুজন, তারপর অন্য দুজন, এরকম ভাবে প্রতিটা ক্লাবের প্রতিনিধিদের কিন্তু দুজন করে ঘুরিয়ে ফিরিয়ে আনা হবে। ঠিক আছে? আচ্ছা, এর বাইরে একটা হবে ম্যানেজমেন্ট কমিটি। এটা কিন্তু এই গভর্নিং কাউন্সিলের মাথার উপরে থাকবে, অর্থাৎ এটা, এই কমিটিতেও 6 জন থাকবে। কারা কারা থাকবে? কমিটিতে মনোনীত 3 জন থাকবে এবং এআইএফএফ এর মনোনীত 3 জন থাকবে। কোম্পানির মনোনীত 3 জন, এআইএফএফ এর মনোনীত 3 জন। এটা হচ্ছে এই গভর্নিং কাউন্সিলের মাথায় থাকবে ম্যানেজমেন্ট কমিটি। এইখানে কিন্তু কোনো ক্লাবের প্রতিনিধি, ব্রডকাস্টিং প্রতিনিধি থাকছে না। এআইএফএফ থেকে 3 জন এবং যে কোম্পানি বিড জিতবে সেই কোম্পানির 3 জন। ঠিক আছে? এরা কি করবে? এআইএফএফ এর যে 3 প্রতিনিধির মধ্যে একজনকে এআইএফএফ সভাপতি হতে হবে, অথবা তার, যদি সভাপতি বলে যে আমি যাব না, আমি মনোনীত করে দিলাম কাউকে, তার তার অর্থাৎ সভাপতির উপর ডিপেন্ড করবে একটা সিট এই ম্যানেজমেন্ট কমিটিতে। আচ্ছা, এই কমিটির মিটিং, ম্যানেজমেন্ট কমিটির মিটিং বছরে মাত্র 2 বার হবে, রেগুলার হবে না। গভর্নিং কাউন্সিল যেমনি মাঝে মাঝেই হবে, কিন্তু ম্যানেজমেন্ট কমিটির যে ম্যানেজমেন্ট কমিটির যে মিটিং, সেটা বছরে মাত্র 2 বার হবে। আচ্ছা, এআইএফএফ এর যারা প্রতিনিধিরা থাকবে এই ম্যানেজমেন্ট কমিটিতে, তাদের ফুটবল সম্পর্কিত ব্যবসা চালানোর একটা অভিজ্ঞতা থাকতে পারে। যে কেউ হবে না, যে আগে ফুটবল সম্পর্কিত কিছু ব্যবসা আগে চালিয়েছে, তারাই এই কমিটিতে জায়গা পাবে। আচ্ছা, এইবার এই প্রতিযোগিতা যখন শেষ হলো, প্রতিটি মরশুমে যখন শেষ হবে, তখন ওই উভয় পক্ষ, অর্থাৎ এআইএফএফ এবং কোম্পানি 3 জন এবং এআইএফএফ এর 3 জন, এরা এই সমস্ত যে একটা পর্যালোচনা করবে, যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে যে টুর্নামেন্ট হলো সেটা ঠিকঠাক হলো কিনা, বা এটা দিয়ে অ্যাডভান্স পর্যায়ে আমরা কি যেতে পারি, এটা ওরা, ওই ম্যানেজিং কমিটি কিন্তু একমাত্র ডিসিশন নেবে। এইসব মোটামুটি এই এই হচ্ছে গিয়ে মোটামুটি একটা, মোটামুটি এর বাইরে প্রচুর 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 আইনি আছে, কিন্তু আপনাদের যেগুলো লাগতে পারে বা কোনো বিডার কোম্পানি যেগুলো লাগতে পারে, কি হলে কি আবেদন করা যাবে, তার একটা আমি জিস্টটা বলে দিলাম, মেন পয়েন্টগুলো। এবং এই পয়েন্টগুলো দেখে মনে হচ্ছে যে এফএসডিএল যদি আবেদন করে, তাহলে এটা জাস্ট তাদের পাওয়াটা জাস্ট চুটকির মতো, মানে আবেদন করলেই পাবে। আমার দুটো জায়গায় প্রশ্ন, যে এফএসডিএল কি আবেদন করবে? আমার যা খবর ছিল, এএফএফ এফএসডিএল এর সঙ্গে আলোচনা করছিল এটা নিয়ে, তার সে কারণেই 15 বছর করেছে। সবকিছু মিলেই মোটামুটি যা টেলিকাস্ট রাইটস, যা স্ট্রিমিং, অনলাইন স্ট্রিমিং, যা এক্সপিরিয়েন্স, মার্কেটিং, স্পোর্টস মার্কেটিং এক্সপিরিয়েন্স, যা 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 দিয়েছে, সমস্ত কটা এফএসডিএল ক্রাইটেরিয়া কমপ্লিট করে। মাসে, বছরে 37.5 কোটি টাকা। ওরা তো আগে 50 দিত, আরো কমে গেল, সব ঠিক আছে, কিন্তু এফএসডিএল কি করবে? আমার দুটো পয়েন্টে খুব একটু সন্দেহ দেখা দিচ্ছে। এক, এফএসডিএল চায় না এই মুহূর্তে রেলিগেশন এবং চ্যাম্পিয়নশিপটা কিন্তু চলুক, নট অনলি রেলিগেশন, চ্যাম্পিয়নশিপ। আর সেখানে কিন্তু বলছে যে এই মরশুম থেকেই রেলিগেশন এবং চ্যাম্পিয়নশিপ থাকবে। এই জায়গাটা এফএসডিএল কর্তারা কিন্তু ভাববে যে তারা আদৌ আবেদন করবে কিনা, কারণ রেলিগেশন এবং চ্যাম্পিয়নশিপ থাকলে। এক, দুই হচ্ছে গভর্নিং কাউন্সিল টাকা দেবে এফএসডিএল আর চালাবে এআইএফএফ এর কমিটি বা অন্যরা, এটা কিন্তু জানি না হবে কিনা। আগে একটা কমিটি এরকম এফএসডিএল করার প্রস্তাব এআইএফএফ কে দিয়েছিল। কিরকম কমিটি? যার রেভিনিউ শেয়ার হবে, অর্থাৎ 14% পাবে এআইএফএফ আয়ের, 62 পাবে ক্লাবগুলো এবং 26% পাবে এফএসডিএল। কিন্তু এক্ষেত্রে করা হলো কি, শুধু এই আয় কারা কি করবে বলা হয়নি, 6 জনে বলা হলো তাদের কোম্পানি, যদি এফএসডিএল আসে মাত্র একজন থাকবে, আর ব্রডকাস্টিং, ধরুন জিওটাও তাদেরই, ব্রডকাস্টিং মধ্যে 2 জন থাকবে, তাদের 2 জন থাকবে, তাদের ক্লাবের 2 জন এবং এআইএফএফ এর 2 জন, এবং ম্যানেজিং কমিটিতেও 3 ভার্সেস 3। এবার টাকা দেবে যদি এফএসডিএল আর চালাবে, মানে নিয়ন্ত্রণে থাকবে এআইএফএফ, এটা এফএসডিএল মানবে কিনা আমি জানি না।
আমার কোনো আইডিয়া নেই। আগের বার টাকা দিয়েছে ওরা, চালিয়েছে ওরা। সো দুটো পয়েন্টে আমার এফএসডিএল নিয়ে খটকা আছে। এক হচ্ছে রেলিগেশন প্রমোশন মানবে কিনা, আর হচ্ছে টাকা দেবে ওরা অত চালাবে অন্যরা, এটা রাজি হবে কিনা। আর 3, ওরা যে রেভিনিউ শেয়ারটা যেভাবে বলেছিল সেটা নেই, এটা থোক 37.5 কোটি টাকা দিয়ে দিতে হবে। আগে যেটা বলেছিল যে থোক টাকা না, যে আয় যেটা হবে তার রেভিনিউর 14% এএফএ পেয়ে যায়, কিন্তু এক্ষেত্রে হচ্ছে থোক টাকা দিতে হবে, যে 37 কোটি টাকা করে। এই জায়গাটা আমার একটা কনফিউশন আছে। তো যেহেতু 21 তারিখ অব্দি বিড আবেদন করা যাবে, তো 21 তারিখ অনেকটা সময় পাওয়া যাচ্ছে, সরি 5ই নভেম্বর অব্দি দেওয়া যাবে। তো আজকে মোটে 17, এ মাসে 13 দিন, ও মাসে 18 দিন এখনো আছে। 18 দিনে অনেক আপডেট হবে। যখনই যে আপডেট পাবো আমি আপনাদের ভিডিও করে জানাবো। আশা করি এই আজকের ভিডিওটায় সমস্ত কিছু আপনাদের জানাতে পেরেছি, যে যাদের এই ভাবছিলেন যে একটা টেন্ডার প্রকাশ হয়েছে, তার আইনি ব্যাখ্যা কি, কিভাবে করলে পাওয়া যাবে, সমস্তটা আমি আজকে বলে দিলাম। কিছু কিছু হয়তো আপনাদের আগ্রহে নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় আমার ভিডিও দিয়ে আজকে সমস্ত কিছু জেনে গেছেন, এবং আপনারা ভাবতে শুরু করেছেন এফএসডিএল কি আবেদন করবে কি করবে না। নিশ্চয়ই আপনারাও ভাবতে শুরু করেছেন এরপরে কারা বিট করতে পারে, কি জমা পড়ছে। আমি পরের ভিডিওতে নিশ্চয়ই এর আপডেট দেবো। আজকের মতো এইটুকু। নমস্কার।